দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো আমি তোমাদের অ্যান্থনি গিডেন্সের মডার্নিটি থিওরি আলোচনা করছিলাম। তো সেখানে আমি মডার্নিটি ডাইমেনশন, হ্যাঁ, এবং গ্লোবাল ডাইমেনশন অফ মডার্নিটি এগুলো আলোচনা করেছি। তোমরা চার্টও দেখতে পাচ্ছ। তো এই জায়গার সাথে সম্পর্কিত যেটা সেটা হলো গ্লোবাল ডাইমেনশন অফ মডার্নিটি অ্যান্ড ইফেক্টস অফ গ্লোবালাইজেশন। আমরা এটাকে বলে মডার্নিটি এবং গ্লোবালাইজেশনটাকে অ্যান্থনি গিডেন্স মানে এটাকে বলে একীভূত করে ফেলেছেন। সেটা হলো মডার্নিটি এবং গ্লোবালাইজেশন ভিন্ন কিছু না। বরং গ্লোবালাইজেশন যেটা করে সেটা হলো মডার্নিটির মেইন ফিচার গুলোকে ইউটিলাইজ করে। হুম? এর মানে globalization is the stressing process by which the main features of modernity, that means the nation state system, world capitalist system, international division of labor, and world military order, those components or those institutional systems are used in the process of modernization. তো এখানে আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করতে গিয়ে দেখিয়েছিলাম যে ন্যাশনাল স্টেট সিস্টেম কিভাবে সার্ভেলেন্সের সাথে সরাসরি যুক্ত থাকে এবং ক্যাপিটালিজমের সাথে তো সরাসরি যুক্ত। ক্যাপিটালিজম, দ্য এক্সপেনশন অফ ক্যাপিটালিজম মিন্স ওয়ার্ল্ড ক্যাপিটালিস্ট ইকোনমি। তো এবং এটা মাল্টি ডাইমেনশনাল ক্যাপিটালিস্টিক অর্ডার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ক্যাপিটালিস্ট সিস্টেমে। আর ইন্ডাস্ট্রিয়ালিজমের মধ্যে যেটা গ্লোবালি আমরা দেখতে পারি সেটা হলো ইন্টারন্যাশনাল ডিভিশন অফ লেবার। মিলিটারি অর্ডার সেটা আমরা গ্লোবালি দেখতে পারি যে ওয়ার্ল্ড মিলিটারি অর্ডার, সেখানে বাইপোলার মিলিটারি অর্ডার আছে, সেটা আমরা দেখেছি। সেটা হলো আমেরিকান, একটা হলো আমেরিকান পোল, আমরা একটা বলি যে রাশিয়ান পোল, হ্যাঁ, বাইপোলার। তো এখন ওয়ার্ল্ড ক্যাপিটালিস্ট ইকোনমির আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু দেখিয়েছিলাম যে ওয়ার্ল্ড ক্যাপিটালিস্ট ইকোনমিতে ওয়ালারস্টেনের থিওরিটাকে আমরা এনেছিলাম। তো ওয়ালারস্টেনের থিওরিতে আমরা এনে তখন দেখেছিলাম যে ওয়ালারস্টেন দেখিয়েছিলেন যে ওয়ার্ল্ড ইকোনমিতে তিনটা ক্যাটাগরি আছে। একটা হলো কোর স্টেট, একটা হলো পেরিফেরি, একটা হলো সেমি পেরিফেরি। তো সেই জায়গায় আমরা আলোচনা করে দেখেছিলাম যে কোর মানে হচ্ছে যারা লিডিং স্টেটস, তো দোজ হু হ্যাভ higher economic power, অথবা those who are more industrialist, and তোমার huge political power with surveillance, and military power. তো সেই জায়গা থেকে আমরা কোর স্টেট গুলোকে আমরা বলি যে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, এগুলোকে তখন আমরা কোর স্টেট হিসেবে দেখি। আর পেরিফেরি স্টেট হিসেবে আমরা জানি যে those who are dependent on those on the core states, that's our periphery. মানে peripheral state means আমরা ডেভেলপিং স্টেটস অথবা আন্ডারডেভেলপড স্টেটস। সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে ল্যাটিন আমেরিকার যে অনেকগুলো কান্ট্রি আছে, যেটা আমরা জানি ল্যাটিন আমেরিকা এবং সাউথ এশিয়ার অনেকগুলো দেশ আছে, এশিয়ান দেশ আছে অনেকগুলো, যেগুলো অত বেশি হলো আফ্রিকান দেশগুলো অনেক ভালনারেবল এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো অনেক ভালনারেবল আমরা দেখি। তো মিডল ইস্টের দেশগুলো কিন্তু সেইভাবে ভালনারেবল না ইকোনমিক্যালি, এবং সেই জায়গায় কতগুলো মিডল স্টেট কে আমরা সেমি পেরিফেরিতে নিয়ে আসতে পারি। তো যেমন ধরো এই যে আমাদের যে বাংলাদেশকে আমরা এখনো সেমি পেরিফেরিতে নিতে পারি নাই। বাংলাদেশ এখনো পেরিফেরিয়ালের জায়গার মধ্যে আছে, কিন্তু সেমি পেরিফেরির মধ্যে আমরা দেখতে পারি যে ইন্ডিয়াকে দেখি, সেটা হলো চীনকে দেখি, তো এখন এবং তোমার আরবের কিছু রাষ্ট্রগুলোকে আমরা সেমি পেরিফেরিতে আনতে পারি as they have more natural resources and they have more economic power. তোমরা কাতার, কুয়েত, তারপরে সৌদি আরব, এই দেশগুলোকেও কিন্তু আমরা
তখন সেমিপেরিতে আনতে পারি। এবং এটাকে কি বলে যে সেমিপেরির মধ্যে আমরা চায়নাকে এবং আমরা এটাও বলেছি যে চায়না ইজ দ্য মোর চায়নাকে আমরা সেমিপেরির মধ্যে আনতে পারি এইজন্য যে চায়না এখনো বেসিক্যালি মার্কেটিংটাকে, হ্যাঁ, মার্কেটিং এর উপর দাঁড়িয়ে আছে। এবং যারা বেসিক্যালি মার্কেটিং এর উপর দাঁড়িয়ে আছে আমরা তাদেরকে কিন্তু আমরা সেমিপেরির মধ্যে ফেলে দেই। এবং যদিও চায়না হিউজ পপুলেটেড কান্ট্রি, ইন্ডিয়া হিউজ পপুলেটেড কান্ট্রি, হ্যাঁ, এবং পপুলেশন has been a great matter in this situation, or in categorizing the core states and periphery and semi-periphery states. এখানে আমরা কিন্তু বলতে পারি যে এটাকে বলে শুধু যেমন ইন্ডিয়া কিন্তু অনেক হিউজ পপুলেটেড কান্ট্রি, কিন্তু সেখানেও কিন্তু অনেক হাই রেট অফ পভার্টি কিন্তু রয়েছে, ঠিক আছে। চায়না ইন্ডিয়ার চাইতে বেটার পজিশনে আছে ইন টার্মস অফ মার্কেটিং, হ্যাঁ। এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে চায়না বেটার পজিশন হলো এখনো ওয়ার্ল্ড লিডিং এর মধ্যে, লিডিং ক্যাটাগরিতে যেতে পারেনি, হ্যাঁ। তারপরও আমরা চায়নাকে পেরিফেরাল স্টেটের ক্যাটাগরির মধ্যে উপরের মধ্যে রাখি, সেমি পেরিফেরিয়াল স্টেটের মধ্যে। তো কিন্তু ওয়ার্ল্ড মিলিটারি অর্ডারের ক্ষেত্রে কিন্তু অ্যান্থনি গিডেন্স বলছেন যে we cannot make a distinction between core state and peripheral state in terms of world military order, as তোমার India has a nuclear weapon, Pakistan has nuclear weapon. Those Pakistan has more limitations in terms of economic growth and in terms of তোমার political অথবা surveillance quality, and তোমার the government of Pakistan has to be submitted to the American order, এবং সেখানে আমরা দেখি যে পাকিস্তান, তারপরে তারা ইন্ডিয়া, এরা ইকোনমিক্যালি অনেক পিছিয়ে থাকলেও তাদের মিলিটারি পাওয়ার কিন্তু অনেক স্ট্রং। আমরা এবং এটাও দেখি যে সৌদি আরবের মিলিটারি পাওয়ার স্ট্রং কেন, তাদের তেল সম্পদ আছে, সেই তেল সম্পদ দিয়ে তারা কিন্তু অনেক অস্ত্র কিনছে এবং দে আর ডিপেন্ডেন্ট টু আমেরিকান অর্ডার, হ্যাঁ। এবং এখানে একটা পলিটিক্যাল অনেক প্রবলেম বা পলিটিক্যাল complexity আছে, হ্যাঁ, for which Saudi has been dependent on আমেরিকা, এবং কিন্তু আবার ইসরায়েলকে আমরা কিন্তু আবার সেমি পেরিফেরিতে নিয়ে আসতে পারি। ইসরায়েল ইকোনমিক ইজ মোর ডেভেলপড, হ্যাঁ, and Israel has huge political military power, কিন্তু এটাকে বলে ইসরায়েল তার অস্তিত্বগত ভাবে কিন্তু একটা পলিটিক্যাল ক্রাইসিসে আছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা কিন্তু এক্ষেত্রে আমরা গ্লোবালাইজেশনকে ব্যাখ্যা করতে পারি, কিন্তু এবার আমরা সংক্ষেপে একটু বলবো যে এটাকে বলে ইফেক্টস অফ গ্লোবালাইজেশন। এই যে আমরা এই যে চারটা কম্পোনেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, যে ন্যাশনাল স্টেট সিস্টেম, ইন্টারন্যাশনাল ডিভিশন অফ লেবার, ওয়ার্ল্ড ক্যাপিটালিস্ট ইকোনমি, হ্যাঁ, তারপরে তোমার ওয়ার্ল্ড মিলিটারি অর্ডার, হ্যাঁ, এই যে চারটা জায়গা থেকে আমরা গ্লোবালাইজেশনকে দেখেছি, হ্যাঁ, এবং এই চারটা জায়গা দিয়েই কিন্তু অ্যান্থনি গিডেন্স গ্লোবালাইজেশনকে ব্যাখ্যা করেছে, হ্যাঁ। এবং এর মানেটা হচ্ছে গ্লোবালাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ মিলিটারি অর্ডার ইজ মেইনটেইনড, হ্যাঁ, তোমার ওয়ার্ল্ড ক্যাপিটালিস্ট ইকোনমি, international division of labor, and national state systems are collaboratively acting in globally. এর মানেটা হচ্ছে এই চারটা বিষয় গ্লোবালি কিন্তু কাজ করছে, কিন্তু সেই গ্লোবালাইজেশনের ইফেক্টসটা আমরা কিন্তু অ্যান্থনি গিডেন্সের আলোচনা থেকে দেখতে পারি। তো বেসিক্যালি গ্লোবালাইজেশনটাকে আমরা বলতে পারি যে এটা হলো এটা globalization means that is the stressing process by which intensification of worldwide social relations are maintained. মানে intensification of worldwide social relations, মানে সোশ্যাল রিলেশন মেনটেন হচ্ছে কিভাবে, এটাকে বলে থ্রু ইনস্ট্যান্টেনিয়াস কমিউনিকেশন,
through extension of social connection across time and space. এবং এক্ষেত্রে আমরা দেখি যে এটাকে বলে ইন্টারন্যাশনাল ডিভিশন অফ লেবার, এই জায়গার জন্য কাজ করছে কিন্তু তোমার ন্যাশন স্টেট। ন্যাশনাল স্টেট কি করছে, এক ন্যাশনাল স্টেট আরেকটা ন্যাশনাল স্টেটের সাথে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যাচ্ছে। এই যে দ্য প্রসেস অফ ইন্টারন্যাশনাল রিলেশন, দিস ইজ দ্য কমিউনিকেশন সিস্টেম। এবং এখানে এই যে ইন্টার কানেকশন উইথ দ্য স্টেটস, হ্যাঁ, ফর মেনটেনিং ইন্টারন্যাশনাল ডিভিশন অফ লেবার। এবং এই জায়গাটা কি করছে, এই জায়গাটা একটা বিশাল একটা ইফেক্ট তৈরি করছে, কনসিকুয়েন্স তৈরি করছে। সেই জায়গাটা গিডেন্স আলোচনা করেছিলেন। সেটা কি, সেটা হলো একটা ধরো তোমার ইফেক্টস, গ্লোবাল ইকোনমিক টাইজ তৈরি হচ্ছে। তো গ্লোবাল ইকোনমিক টাইজ আমরা এটাকে যদি সংক্ষেপে বলি, যে গ্লোবাল ইকোনমিক টাইজ মানেটাই হচ্ছে আমাদের দেশে, আমাদের ওয়ার্ল্ডে তোমার বেসিক গ্লোবাল ইকোনমিক অর্গানাইজেশন, যা তারা কি করে, তারা প্রত্যেকটা দেশের মধ্যে একটা ইকোনমিক টাইজ একটা তৈরি করে, ইকোনমিক মানে অর্থনৈতিক একটা বন্ধন তারা তৈরি করে। এবং এক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের রোলটাকে দেখতে পারি, আইএমএফ এর রোলটাকে দেখতে পারি। ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর কাজটা হলো তারা গ্লোবাল ইকোনমিক একটা টাইজ তৈরি করে। এবং এক্ষেত্রে আমরা বলতে পারি ওয়ার্ল্ড, এটাকে বলে ডব্লিউটিও, হ্যাঁ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তো বিশ্ব বাণিজ্য সংস্থা। এটার এই যে এক্ষেত্রে তোমার ইউএন যে জাতিসংঘ যে কাজ করছে, সেটা হলো গ্লোবাল ইকোনমিক টাইজটাকে মেনটেন করা। এক্ষেত্রে যেটা আমরা দেখতে পারি সেটা হলো তোমার এটাকে বলে বিশ্ব বাণিজ্য সংস্থা। সেই বিশ্ব বাণিজ্য সংস্থা যেই এটাকে বলে যে নাম দিয়ে চলে, সেটা হলো প্রি মার্কেট ইকোনমি। এবং এই প্রি মার্কেট ইকোনমি নাম দিয়ে চললেও আমরা দেখতে পারি যে এটাকে বলে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর যে প্রিন্সিপাল এবং রুলস রেগুলেশনস অথবা রেগুলেটরি মেকানিজম, সেখানে কিন্তু আমরা দেখি যে প্রি মার্কেট ইকোনমি কিন্তু সেইভাবে তোমার সিমালটেনিয়াসলি ফাংশন করছে না। সেখানে আমরা দেখি যে গ্লোবাল ইকোনমিক টাইজ তৈরি করছে ঠিকই, কিন্তু সেটার মধ্যে একটা ডিপেন্ডেন্সির একটা মডেল কিন্তু তৈরি করা হচ্ছে। সেটা হলো এমন ভাবে তোমার এটাকে বলে ওয়ার্ল্ড ব্যাংক এমন প্রজেক্টে তোমার এটাকে বলে ইনভেস্ট করছে অথবা ডোনেট করছে, আইএমএফ এমন জায়গায় ডোনেট করছে যেটা কিন্তু আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আনবে না, তবে ডিপেন্ডেন্সিকে বাড়াবে। এই জায়গা থেকে কিন্তু আমরা ইফেক্ট গুলোকে দেখতে পারি। এর ফলে যেটা হচ্ছে সেটা হলো যে ন্যাশনাল স্টেট যে একটা সভারেন যে ন্যাশনাল স্টেট সিস্টেম, এই জায়গাগুলো কিন্তু ফ্র্যাকচার হচ্ছে। এবং সেইখানে আমরা দেখি যে আমরা প্রিভিয়াস নোশন অফ ন্যাশনাল স্টেট সিস্টেম, সেটা হলো সভারেন্টি। তখন আমরা বলি যে স্টেট হ্যাজ সভারেন পাওয়ার, by which government can regulate the people and এবং government can maintain international relationships by ensuring its sovereignty. মানে রাষ্ট্রের যে একটা সভারেন্টি আছে, সেই সভারেন্টিটাকে রেখে রাষ্ট্র কি করছে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপের মধ্যে যাচ্ছে। কিন্তু সেখানে আমরা দেখি there is negotiation and conflict between national state and World Bank, national state and IMF. তো সেই জায়গায় আমরা দেখি যে আমাদের মতো যারা কোর স্টেট, পেরিফেরি স্টেট, যেমন ধরো এটাকে বলে বাংলাদেশ, বা আমরা যেসব আফ্রিকান দেশগুলো বলি, ল্যাটিন আমেরিকা দেশ বলি, এবং এই যে ডেভেলপিং স্টেট গুলো, এগুলোকে কি করতে হচ্ছে, এগুলো কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিতে হচ্ছে, আইএমএফ থেকে লোন নিতে হচ্ছে। এবং সেই লোনটা নিতে গিয়ে তাদের রুল, তাদের প্রিন্সিপাল, তাদের ফর্মুলা, তাদের মানে প্রিকন্ডিশন, এগুলো কিন্তু আমাদের মেনে নিতে হচ্ছে। এবং এই মেনে নিতে গিয়ে আমাদের গভর্নমেন্ট কিন্তু তার সভারেন পাওয়ারটাকে কিন্তু লুজ করে ফেলছে। বলে একটা এই যে সলিড যে পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা তখন দেখি যে আমাদের স্টেটের যে তোমার গ্লোবাল ইকোনমিক টাইজ তৈরি করতে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে আমাদের দেশে তোমার প্রচুর এনজিও কাজ করছে, এবং এনজিও দে আর দ্য পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক। হ্যাঁ, এবং এনজিওরা কি করছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিয়ে তারা অনেক বেশি মাত্রায়
তোমার ইন্টারেস্ট দিয়ে আমাদের গরিব মানুষদেরকে তারা লোন দিচ্ছে। এখন আমরা এটাকে একটা পভার্টি রিডাকশন প্রসেস, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি হিসেবে আমরা দেখি। কিন্তু আমরা দেখি যে সেখানে পভার্টি রিডাকশন হচ্ছে এটাকে বলে, কিন্তু একটা সাস্টেইনেবল প্রসেসে কিন্তু আমরা যেতে পারিনি। হুম, কেন? কারণ আমরা এগ্রিকালচারাল ডেভেলপমেন্টটাকে এনশিওর করতে পারিনি, আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটাকে এনশিওর করতে পারিনি। আমরা যেটা ডিপেন্ডেন্সি মডেলে চলে যাচ্ছে। তো ডিপেন্ডেন্সি মডেলে যে যতই আমরা থাকি ততই কিন্তু আমাদের ন্যাশন স্টেটের যে সভারেন্টি এটা দুর্বল হয়ে যায়। তাহলে গ্লোবাল ইকোনমিক টাইজ এই বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এবং এই গ্লোবাল ইকোনমিক টাইজ এর মধ্যে মোর বেনিফিটের হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল স্টেট গুলো, যেমন আমেরিকা, তোমার ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, হ্যাঁ, এবং তারাই কিন্তু তোমার গ্লোবাল ইকোনমিক টাইজ এর ক্ষেত্রে তোমার তারা বেনিফিট হচ্ছে as they are more economic powerful and they are more, এবং এই যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং এগুলোর কন্ট্রোলার হলো ইউএসএ। ফলে আমাদের দেখতে হবে হু আর দ্য কন্ট্রোলার অফ দোজ ইকোনমিক অর্গানাইজেশনস। হ্যাঁ, এবং গ্লোবাল যে ফিনান্সিয়াল সিস্টেম তৈরি হয়েছে সেই ফিনান্সিয়াল সিস্টেমের যে কর্পোরেট যে ওনারশিপ কাদের হাতে, আমরা এগুলো দেখবো। এবং এই যে আমরা দেখি যে মাল্টিন্যাশনাল কর্পোরেশন, হ্যাঁ, ট্রান্সন্যাশনাল কর্পোরেশন যে তৈরি হয়েছে, এই সবগুলো কিন্তু মালিকানা হলো তোমার বেসিক আসছে ওয়েস্টার্ন থেকে। হুম, এখন এই যে ইকোনমিক এটাকে বলে আমেরিকা, তোমার এটাকে বলে আমেরিকা হলো গ্লোবাল, ইভেন তোমার গ্লোবাল যে এটাকে বলে গ্লোবাল মিডিয়া, হ্যাঁ, এবং এই যে গ্লোবাল মিডিয়াগুলো, যেই মিডিয়াগুলো গ্লোবালি কাজ করছে সেই মিডিয়াগুলোর কিন্তু মালিকানা, অধিকাংশ মালিকানা কিন্তু আমেরিকার হাতে। তাহলে আমরা দেখি যে যে ইকোনমিক অর্ডারে যে কারা মালিক তারা কিন্তু দেখা যাচ্ছে রেগুলেট করছে, হ্যাঁ, সিস্টেম গুলোকে। তারপর আমরা দেখি যে এই জায়গা থেকে যেটা হচ্ছে সেটা হলো আরবান প্রসপারিটি যেমন হচ্ছে, আবার আনইভেন ডেভেলপমেন্টও হচ্ছে। আমরা দেখি যে হ্যাঁ, আমাদের ডেভেলপিং কান্ট্রি গুলোতে, তোমার অন্যান্য মোর ডেভেলপ কান্ট্রি গুলোতে দেখা যায় আমরা আরবান প্রসপারিটিকে আমরা দেখতে পাই। হয়তো বা আমরা আমাদের ন্যাশনাল ইকোনমিকে, অথবা আমরা এটাকে বলে লেন্ডিং ইকোনমিকে, আমরা ডোনেটেড ইকোনমিকে আমরা কাজে লাগাচ্ছি, এবং সেক্ষেত্রে আমরা আরবান প্রসপারিটিটাকে গুরুত্ব দিতে গিয়ে দেখা যাচ্ছে আনইভেন ডেভেলপমেন্টকে কিন্তু আমরা নিয়ে আসছি। তো আরবান প্রসপারিটি আমরা কিন্তু অনেক সময় মনে করি যে আরবান দেখেই আমরা একটা দেশের প্রসপারিটি মনে করি, কিন্তু আসলে এখানে একটা আনইভেন ডেভেলপমেন্ট হয়। কেন? কারণ হলো যে আরবান ডেভেলপমেন্ট হয়েছে ঠিকই, বা কম্পারেটিভলি গ্রেটার আরবান ডেভেলপমেন্ট হয়েছে, আরবান প্রসপারিটি এসেছে, কিন্তু তোমার রুরাল ডেভেলপমেন্ট কিন্তু সেভাবে হয় নাই। এখন আরবান প্রসপারিটিকে কিন্তু আমার একটা স্টেট কিন্তু হাইলাইটস করছে তার ডেভেলপমেন্টের একটা সাইন হিসেবে। হ্যাঁ, যদিও এটা একটা মডার্নিটি প্রজেক্ট, কিন্তু আরবান প্রসপারিটি তোমার ইভেন ডেভেলপমেন্টটাকে আনতে পারে না। ইট ক্যান ক্রিয়েট আনইভেন ডেভেলপমেন্ট। তোমার as agricultural production, we cannot we didn't ensure agricultural development in rural area. তো সেখানে কিন্তু একটা মিক্স ম্যাচিং হয়ে যায়, সেটা হলো রুরাল ডেভেলপমেন্ট এন্ড আরবান ডেভেলপমেন্ট। মডার্নিটি প্রজেক্টে কিন্তু তোমার আরবান ডেভেলপমেন্টটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, ইনস্টিটিউশনাল মডার্নিটি, এই যেটা আমরা গিডেন্স থেকে দেখেছি যে ইনস্টিটিউশনাল যে মডার্নিটি, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো কিন্তু মোর আরবানের সাথে বেশি করে বিযুক্ত থাকে। এবং এই যে তোমার মডার্ন আরবান প্রসপারিটি, সেই প্রসপারিটি যে একটা রুরাল এটা স্ট্রাকচার থেকে আলাদা, এবং এটা যে ন্যাশনাল প্রসপারিটিকে গুরুত্ব দিচ্ছে না, সেই জিনিসটা কিন্তু আমরা আমাদেরকে হাইলাইট করতে হবে। এবং আমাদের বুঝতে হবে যে we can see the uneven development in national system, as there is bigger gap between urban development and rural development. এবং আমরা এখনো দেখি যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে তোমরা দেখো যে এগ্রিকালচারাল প্রোডাকশন তোমার হচ্ছে না, সেখানে তোমার গভর্নমেন্ট সাপোর্টটা কম থাকে, এবং সেখানে তোমার রুরাল পিপলরা আরবানের দিকে মাইগ্রেটেড করে চলে আসছে। হ্যাঁ, এবং রুরাল পিপল যখন আরবানে মাইগ্রেটেড করে যে রেটে চলে আসছে, এই রেটটা কিন্তু অনেক প্রবলেম। কারণটা হলো রুরাল যে এগ্রিকালচারাল যে ডেভেলপমেন্ট,
এই এগ্রিকালচার ডেভেলপমেন্টের দিকে তখন মানুষের মনোযোগ থাকে না, এবং আমাদেরকে তখন তোমার এটাকে বলে তোমার ইম্পোর্টিং কে তখন গুরুত্ব দিতে হয়। তাহলে আমরা যত বেশি ইম্পোর্ট করব, হ্যাঁ, তোমার যত বেশি আমরা ইম্পোর্ট করব তত আমাদের ডিপেন্ডেন্সি বাড়বে। আমরা কৃষি ক্ষেত্রে আমাদের যে এগ্রিকালচার সোসাইটি, সেই এগ্রিকালচার সোসাইটি আমরা কৃষি ক্ষেত্রেও কিন্তু আমরা তোমার ডিপেন্ডেন্ট হয়ে আছি বাইরের দেশের সাথে। তাহলে আমরা দেখা যাচ্ছে এগ্রিকালচার ডেভেলপমেন্টে এনশিওর করতে পারছি না কেন? হ্যাঁ, কারণ ফর দ্য কজ অফ ডিপেন্ডেন্ট ইকোনমি। হ্যাঁ, এবং এবং আমাদের এবং ফর দ্য কজ অফ এটাকে আমরা বলতে পারি যে পলিটিক্যাল ক্রাইসিস। হ্যাঁ, এবং একটা পলিটিক্যাল ডিসিশন মেকিং এর ক্রাইসিস রয়েছে। হ্যাঁ, এবং ফর্মাল ন্যাশনালিটির মধ্যে ক্রাইসিস রয়েছে, ব্যুরোক্রেসির মধ্যে ক্রাইসিস রয়েছে, এবং যে ক্রাইসিস গুলো আমরা হ্যাবারমাসের থিওরিতে আলোচনা করেছি। তারপরে তোমার তোমার দেখো যে এটাকে বলে লোকাল ট্রান্সফরমেশন, যে জায়গাটাকে গিডেন্স হাইলাইট করেছেন, যে এখন আমাদের যে আমাদের যে লোকাল ট্রান্সফরমেশন, দ্যাট মিনস ডিস্ট্রয়িং লোকাল কালচার। এখন গ্লোবালাইজেশনে আমরা যে একটা ডিজিটালাইজেশন হয়েছে, এবং গ্লোবালাইজেশনে যে তোমার এটাকে বলে স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটারাইজ সিস্টেম, এটা এটা যত প্রসারিত হয়েছে, ততই কিন্তু আমাদের লোকাল কালচার গুলো দুর্বল হয়ে গেছে, এবং লোকাল কালচার গুলো আমরা হারাতে বসেছি। এর মানে এটা হলো আমাদের প্রাইমোর্ডিয়াল কালচার, আমাদের লোকাল কালচার, হ্যাঁ, আমাদের ট্রেডিশনাল কালচার, এটা দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে। এর মানে উই আর নট ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট, বাট উই আর বিকামিং কালচারালি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কালচারাল ডিপেন্ডেন্ট কোন দিক থেকে? কারণ মিডিয়া তোমার কালচার প্রডিউস করছে, কালচার প্রোগ্রাম প্রডিউস করছে, মিডিয়া ডিফারেন্ট কালচারাল স্টাইল আমাদের কাছে হাজির করছে, এবং ফলে আমরা কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে গ্লোবাল মিডিয়া দিয়ে। এবং গ্লোবাল মিডিয়া যখন আমরা আমাদের ইনফ্লুয়েন্স করছে, তখন আমরা কিন্তু লোকাল ট্রেডিশন, তোমার লোকাল কালচার, ট্রেডিশনাল কালচারের যে গুরুত্ব, যতটুকু গুরুত্ব আছে সেটা আমরা হারিয়ে ফেলছি। এবং সেক্ষেত্রে আমরা দেখি যে আমরা মডার্নিটি বলতেই বুঝি যে ডিপেন্ডেন্সি। হ্যাঁ, আমরা মডার্নিটি সম্পর্কে আমাদের যে এটাকে বলে আইডিয়া, সেই জায়গাটা হলো যে আমরা মনে করি মডার্নিটি মানে যে হাউ মাচ উই ক্যান ডিপেন্ড অন ফরেন ইকোনমি, ফরেন কালচার। হ্যাঁ, দ্যাট মিনস মডার্নিটি। মানে আমরা মডার্নিটি এবং ডিপেন্ডেন্সিকে কিন্তু সিনোনিমাস করে ফেলেছি। ঠিক আছে? তাহলে আমাদের এই জায়গাটা বুঝতে হবে যে আমরা মডার্নিটি বলছি যে যে এটাকে বলে রাইজিং ডিপেন্ডেন্সি, হ্যাঁ, অন গ্লোবাল ইকোনমিক অর্গানাইজেশনস, অন গ্লোবাল মিডিয়া। ঠিক আছে? এবং এর ফলে যেটা হচ্ছে সেটা হলো অ্যাকর্ডিং টু অ্যান্থনি গিডেন্স, গ্লোবাল পিলেজ, এবং ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি, এটা কিন্তু বেড়ে গেছে। গ্লোবাল পিলেজ মানে কি? গ্লোবাল পিলেজ মানেটা হচ্ছে তোমার একটা বৈশ্বিকভাবে একটা লুণ্ঠন প্রক্রিয়া চলছে। লুণ্ঠন প্রক্রিয়ার মধ্যে চলছে। এখন লুটতরাজ আমরা এগুলাকে একটা সলিড আকারে দেখি, কিন্তু এখন যে গ্লোবাল পিলেজটা হচ্ছে, সেটা তোমার ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ অর্গানাইজেশন সিস্টেমে সিস্টেমেটিক্যালি তোমার গ্লোবাল পিলেজ চলছে। সিস্টেমেটিক মানেটা হচ্ছে এই যে আমাদের যে এটাকে বলে আইএমএফ এর ফর্মুলা অনুযায়ী আমাদেরকে চলতে হচ্ছে। হ্যাঁ, আইএমএফ থেকে লোন নিয়ে চলতে হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিয়ে চলতে হচ্ছে, এবং আমরা কি করছি? আমরা তাদের থেকে লোন নিয়ে আমরা ডেভেলপমেন্টের ফ্রেমওয়ার্ক আমরা তৈরি করি, এবং তাদের ডিরেকশন অনুযায়ী। ফলে যেটা হচ্ছে সেটা হলো যে তারা আমাদেরকে ডিপেন্ডেন্ট করে রেখেছে। এই ডিপেন্ডেন্সিটাই কিন্তু তাদের এক্সপ্লয়টেশনের শোষণের একটা বড় হাতিয়ার হয়ে গেছে। ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর এখন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের চাইতে বড় স্থান দখল করেছে। ফলে আমরা দেখি যে ফিনান্সিয়াল ক্যাপিটালিজম এখন ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমকে পর্যন্ত রেগুলেট করছে। এর ফলে যেটা হচ্ছে সেটা হলো ন্যাশনাল স্টেটের যে পাওয়ার গুলো, সেটা দুর্বল হয়ে যাচ্ছে। আমরা গ্লোবাল ভিলেজকে মানে এটাকে বলে হালকা করে ফেলেছি, এটাকে স্বাভাবিক করে ফেলেছি। হ্যাঁ, এবং তোমার এটাকে বলে ওয়ার্ল্ড মিলিটারি অর্ডারের মাধ্যমে অন্য দেশের সম্পদ লুটপাট করা হচ্ছে। হ্যাঁ, এবং আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, এই যে এরা কিন্তু তোমার তাদের এটাকে বলে বিভিন্ন দেশের যে এটাকে বলে ন্যাটোকে কাজে লাগিয়ে যে বিভিন্ন দেশ দখল করা, সামরিক শাসন, সামরিকভাবে দখল করা, সেখানে সম্পদ নিয়ে আসা, এগুলোতে কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। হুম,
ফলে আমরা দেখি যে গ্লোবাল ভিলেজ কিন্তু চলছে এই ইম্পেরিয়ালিজমে। হ্যাঁ, এই সাম্রাজ্যবাদী প্রক্রিয়ার মধ্যে গ্লোবাল ভিলেজ চলছে এবং গ্লোবাল ইনইকুয়ালিটিটা কিন্তু চলেই চলছে। এর মানে কোর এবং পেরিফেরি এটা থাকবে। হুম, এটা রয়ে গেছে। কোর এবং পেরিফেরি স্ট্রাকচারটা রয়ে গেছে এবং সেমি পেরিফেরিও জাস্ট হলো চেষ্টা করছে কোরে যাওয়ার জন্য, কিন্তু পারছে না। হ্যাঁ, তোমার পলিটিক্যাল অর্ডারিং এর কারণে। এবং সেখানে আমরা দেখি যে গ্লোবাল ইনইকুয়ালিটি ব্যাপক আকার ধারণ করেছে। মানে গ্লোবাল ইনইকুয়ালিটি মানেটা হচ্ছে যে এক দেশ, যেমন ধরো আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের আমরা যত বেশি ডিপেন্ডেন্ট হব, তত বেশি কিন্তু তোমার ডেভেলপ কান্ট্রির থেকে আমাদের দূরত্বটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে? এবং দ্যাট ইজ দ্য ইনইকুয়ালিটি। তাহলে এই যে এক স্টেটের সাথে আরেক স্টেটের যে ইনইকুয়ালিটিটা, এই ইনইকুয়ালিটিটা আমরা দেখা যাচ্ছে যে আমরা হেলথ সিস্টেমটাকে, এই যে আমাদের একটা কোভিড এর মধ্যে যে একটা হেলথ ম্যানেজমেন্টটাকেও কিন্তু আমরা সেভাবে দাঁড় করাতে পারিনি। কেন? কারণ আমাদের প্রাইভেটাইজেশন, আমাদের এডুকেশন, আমাদের হেলথ সেক্টর, এগুলোকে প্রাইভেটাইজেশনে নিয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হলো আমরা পাবলিক ওরিয়েন্টেড হেলথ সিস্টেমটাকে দাঁড় করাতে বা হেলথ সার্ভিস আনতে পারিনি, পাবলিক ওরিয়েন্টেড এডুকেশন সিস্টেম আনতে সেভাবে দাঁড় করাতে পারিনি। কারণ প্রাইভেটাইজেশন যত হয়, বিশেষ করে হেলথ সেক্টরে এবং এডুকেশন সেক্টরে, তত কিন্তু ওই দেশ পিছিয়ে যায়। এই জন্য ওই যে ওয়েস্টার্ন ইউরোপিয়ান যে ওয়েলফেয়ার স্টেট গুলো, তারা কি করছে, তারা হেলথ এবং এডুকেশন এই দুটোকে পাবলিক করে রাখে, এখানে কোনো প্রাইভেটাইজেশন হয় না। হুম, ফলে যেটা হচ্ছে গ্লোবাল ইনইকুয়ালিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের দেশে তোমার হেলথ সেক্টরে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আমরা সেভাবে ডেভেলপ করতে পারিনি। আমাদের পাবলিক হসপিটাল গুলোতে মানুষ যেতে চায় না। হুম, তা আমাদের পাবলিক এডুকেশন সিস্টেম গুলোকে আমরা সেভাবে এখনো আনতে পারিনি, সেই মানে সেই উচ্চ মানে এখনো আনতে পারিনি। এই যে একটা গ্লোবাল ইনইকুয়ালিটি আমরা কিন্তু একটা বিশাল আকারে দেখতে পারি। তো ফলে যেটা তৈরি হয়েছে যে ইন্ডিয়া আমাদের এখন এটাকে বলে এনভায়রনমেন্ট। হ্যাঁ, এবং আমাদের যে এনভায়রনমেন্টাল পলিউশনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে তারা যখন দেখছে, ইউরোপিয়ান দেশগুলো যখন দেখছে যে ইন্ডাস্ট্রি থেকে এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, তখন তারা ইন্ডাস্ট্রি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে তারা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য ইনভেস্ট করছে এবং আমাদের মানে চিপ লেবারটাকে ইউটিলাইজ করে, হ্যাঁ, একটা ম্যানুফ্যাকচারড রিস্ক কিন্তু তৈরি করা হচ্ছে। হ্যাঁ, ম্যানুফ্যাকচারড রিস্ক মানে হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে কি হচ্ছে, তোমার এনভায়রনমেন্টাল পলিউশন বেশি হয়ে হচ্ছে এবং সেখানে ম্যানুফ্যাকচারড রিস্ক তৈরি হচ্ছে, মানে হচ্ছে মানুষ নিজেই ঝুঁকি তৈরি করছে। হ্যাঁ, এবং সেইটা গ্লোবালি কিন্তু এখন তৈরি হচ্ছে। এখন যত বেশি এই যে তোমার মিলিটারি সিস্টেমটাকে যত ডেভেলপ করছে, যত বেশি নিউক্লিয়ার উইপন আসছে, হাইড্রোজেন উইপন আসছে, হ্যাঁ, এবং তোমার কেমিক্যাল উইপন আসছে, ততই কিন্তু তোমার ম্যানুফ্যাকচার রিস্ক কিন্তু বেড়ে যাচ্ছে গ্লোবালি। ঠিক আছে? এবং এটা গ্লোবালাইজেশন একটা বড় একটা ইফেক্ট, সেটা হলো এনভায়রনমেন্টাল পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে। এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যত হচ্ছে, রেডিয়েশন তত হচ্ছে, যত কেমিক্যাল যত আসছে, তত কিন্তু তোমার কেমিক্যাল এটাকে বলে তোমার এটাকে বলে গ্লোবাল যে এনভায়রনমেন্টাল পলিউশন, হ্যাঁ, এটা বেড়ে যাচ্ছে। ফলে এবং আমরা কিন্তু সেই জায়গাটা সবাই কিন্তু দুর্বল হয়ে আছে। এখন এরপরে আছে আমরা তোমার এই যে লস অফ কালচারাল আইডেন্টিটি, যেটা আমরা বলছি যে আমাদের ট্রেডিশনাল আইডেন্টিটি, আমাদের ন্যাশনালিটি, এগুলো কিন্তু দুর্বল হয়ে গেছে। এখন আমরা বলতে পারি যে হোয়াট ইজ আমরা একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি। কেন পড়ে গেছি? কারণটা হলো আমার আইডেন্টিটি কি আমরা কিন্তু এখন স্থির করতে পারছি না। কারণ আমরা মিডিয়া দ্বারা মোল্ডেড, মিডিয়া দ্বারা আমরা মোটিভেটেড। ফলে মিডিয়া কালচার আমাদের কালচার লাইফস্টাইলকে চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, আমরা পাশ্চাত্যকরণ প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা আছি। আমরা মডার্ন হতে গিয়ে আমরা তাদের লাইফস্টাইলটাকে গুরুত্ব দিতে গিয়ে আমাদের নীতি মূল্যবোধ এগুলোকে আমরা হারিয়ে ফেলছি। আমাদের নিজস্ব ড্রেস কোডও কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আমাদের রুচি অভিরুচি গুলো কিন্তু মিডিয়া দ্বারা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের রুচি অভিরুচি গুলো কিন্তু বলিউডের মুভি দ্বারা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে এই যে হিন্দি সিরিয়াল আমরা দেখছি, হিন্দি সিরিয়াল মাধ্যমে আমাদের কালচারাল যে ট্রান্সফরমেশন হচ্ছে, ফলে আমাদের কালচারাল আইডেন্টিটি গুলো কিন্তু আমরা চেঞ্জ করে ফেলছি। এবং এবং আমাদের যে একটা ন্যাশনালিস্ট ফিলিংস, এটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। যে আমরা যে একটা ন্যাশনাল বিইং অথবা আমাদের যে একটা জাতিসত্তা আছে, সে অনুভূতি গুলো কিন্তু আমরা দুর্বল করে ফেলছি। আমরা কিন্তু ওয়ান ডাইমেনশনাল হওয়ার চেষ্টা করছি,
যে মডার্নিটি যেরকম টেকনোলজি কি করছে, টেকনোলজিক্যাল ন্যাশনালিটি টেকনোলজি কি করছে, আমাদেরকে প্লিজার প্রিন্সিপালের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের দায়িত্ববোধকে কমিয়ে দিচ্ছে। ফলে আমরা ওয়ান ডাইমেনশনাল কিন্তু হয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু মডার্নিটির নাম দিয়ে আমাদের মূল্যবোধ, আমাদের জাতীয়তা বোধের যে চেতনা, এবং আমরা এখন দেখো আমরা বাংলা ভাষাকে আন্ডারমাইন করছি। হ্যাঁ? আমরা আমাদের ন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজকে এখন আন্ডারমাইন করছি। আমরা বলছি যে আম এটাকে বলে বাংলা ভাষায় কথা বলাকে আমরা কিন্তু এখন একটা গুরুত্ব দিচ্ছি না। এর ফলে যেটা হচ্ছে সেটা হলো আমরা আমাদের যে ন্যাশনালিস্ট ফিলিংস, সেই ফিলিংস গুলো কিন্তু আমাদের দুর্বল হয়ে যাচ্ছে এবং আমরা গ্লোবাল হতে গিয়ে, হ্যাঁ, আমাদের জাতিসত্তা, জাতীয় আত্মপরিচয়, জাতীয় পরিচয়, আমাদের মূল্যবোধ, আমাদের ভ্যালুস, মোরালিটি এগুলো কিন্তু আমরা দুর্বল করে ফেলছি। তো ফলে যেটা হচ্ছে যে গ্লোবালাইজেশন আমাদের একটা বিশাল একটা ক্রাইসিস তৈরি করছে এবং এটা মোরাল ক্রাইসিস, ন্যাশনালি আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করছে। আমাদের ভ্যালুস গুলোকে দুর্বল করে ফেলছে, হ্যাঁ, এবং আমরা আমাদের ইকোনমিক্যালি আমাদের আরো বেশি ডিপেন্ডেন্ট করে ফেলেছে। এই জায়গা থেকে কিন্তু আমরা গ্লোবালাইজেশনটাকে ব্যাখ্যা করতে পারি। তো গ্লোবালাইজেশন ইফেক্টটাকে ব্যাখ্যা করতে পারি। তো আমি মনে করি যে তোমরা মোটামুটি বুঝেছো এবং তোমাদের কাছে আমি যে বই পাঠিয়েছি ইয়ার উপর, অ্যান্থনি গিডেন্সের উপর, তোমরা এটা মনে হয় পড়েছো, দেখবে এবং সেখানে ডিটেলস এগুলো লেখা আছে এবং তোমরা বাংলাদেশের পার্সপেক্টিভে বোঝার চেষ্টা করবে বিষয়গুলোকে। তো এখন আমার বিষয় হলো যে তোমাদের মধ্যে কারো কোনো প্রশ্ন যদি থাকে এর মধ্যে অ্যান্থনি গিডেন্সের থিওরির আলোকে, তোমরা এখন করতে পারো। যেমন আমরা পড়েছি স্ট্রাকচারেশন থিওরির উপর অনেকগুলো 3টা ক্লাস নিয়েছি, তারপরে তোমার মডার্নিটি এন্ড ইটস কনসিকুয়েন্স এন্ড গ্লোবালাইজেশন। হ্যাঁ, এখন তোমরা এ থেকে কোনো প্রশ্ন যারা করতে পারো তোমরা করো। স্যার, আমার একটা কোশ্চেন হচ্ছে ডিসকন্টিনিউটি অফ মডার্নিটি, এখানে যে বলছে গিডেন্স যে এর পরে আর কোনো পরিবর্তন হবে না, আর হচ্ছে কার্ল মার্কস বলছে পরিবর্তন হবে, কিন্তু গিডেন্স আবার ক্যালকুট পার্সনের সাথে একত্রিত হয়ে বলছে মডার্নিটির পরে লেট মডার্নিটি আসবে। তাহলে কি লেট মডার্নিটি, মডার্নিটি থেকে লেট মডার্নিটি, এটা হচ্ছে ডিসকন্টিনিউটি না? হ্যাঁ, বুঝতে পারছি। একটা হলো কন্টিনিউটি অফ মডার্নিটি, একটা হলো ডিসকন্টিনিউটি মডার্নিটি। ডিসকন্টিনিউটি মডার্নিটির দুই ধরনের আছে। এক ধরনের হলো যেমন কালমার্ক যখন বলছেন যে এশিয়াতে আছে তোমার এশিয়াটিক মোড অফ প্রোডাকশন, সেটার মধ্যে সেটা ডিসকন্টিনিউটি। কিন্তু গিডেন্স যে মডার্নিটির মধ্যে ডিসকন্টিনিউটি দেখিয়েছেন, এটার মধ্যে পার্থক্য হলো এশিয়াটিক মোড অফ প্রোডাকশন ইজ নট পার্ট অফ মডার্নিটি। কারণটা কি? কারণটা হলো এটা স্ট্যাটিক মানে কি আনচেঞ্জেবল অ্যাকর্ডিং টু কার্ল মার্কস। আর গিডেন্সের মধ্যে তোমার অ্যান্থনি গিডেন্সের মতে মডার্নিটি তোমার আছে কিন্তু নট স্ট্যাটিক। হ্যাঁ, মডার্নিটি এটাকে বলে মডার্নিটি কিন্তু প্রি মডার্নিটির ফিচার থেকে আলাদা। তাহলে ডিসকন্টিনিউটি হলেই যে সব ধরনের ডিসকন্টিনিউটি এক না। মানে থিওরিটিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো এর মানে মডার্নিটি যে ফিচার গুলো হাজির করেছে সেটার মেইন ফিচারটা কি? সেটা হলো রিফ্লেক্সিভিটি। রিফ্লেক্সিভিটি মানেটা হচ্ছে যে একটা হলো সেলফ রিফ্লেক্সিভিটি, আর একটা হলো ইনস্টিটিউশনাল রিফ্লেক্সিভিটি। মানে স্ট্রাকচারেশন থিওরি যেটা বুঝিয়েছে সেটা হলো এজেন্সি স্ট্রাকচারের মধ্যে কি হবে, তোমার এজেন্সি স্ট্রাকচারের মধ্যে ডুয়ালিটি থাকবে, মানে একীভূতকরণ থাকবে, আবার এজেন্সি স্ট্রাকচারকে একটু চেঞ্জ করবে, দ্যাট ইজ রিফরমেশন। এই রিফরমেশনের কথাটা কিন্তু ট্যালকট পার্সনস কিছুটা বলেছেন, কিন্তু আরো বেশি বলেছেন হলো গিডেন্স। গিডেন্স যেটা বলেছেন সেটা হলো রিফরমেশনটা হবে ওই মডার্নিটির ফিচার গুলোকে রেখেই। হ্যাঁ, এর মানেটা হলো বেসিক ফিচার গুলোকে রেখে, হ্যাঁ, চেঞ্জ যদি হয় দ্যাট ডাজন্ট মিন গ্রেটার চেঞ্জ। হ্যাঁ, এবং এটা মানে হচ্ছে যে মডার্নিটিকে রেখেই চেঞ্জটা হচ্ছে। যেমন ধরো আমরা আমরা বলি যে মধ্যবিত্ত শ্রেণীকে আমরা বলি কি, মধ্যবিত্ত শ্রেণী হলো চেঞ্জিং ক্লাস। হ্যাঁ, তো মধ্যবিত্ত শ্রেণী কিন্তু ইকোনমিক তার ডেভেলপমেন্ট হলো সে মধ্যবিত্ত শ্রেণী।
আগের চেয়ে ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে, আগের চেয়ে কালচারাল জায়গাটা আরেকটু ইমপ্রুভ হয়েছে, কিন্তু তারপরে মধ্যবিত্ত শ্রেণী। হ্যাঁ, তো এর মানেটা হলো যে মধ্যবিত্ত শ্রেণীর ফিচার গুলো রেখেই তার চেঞ্জ গুলো হচ্ছে। ঠিক আছে, এর মানে তোমার ডিসকন্টিনিউটি মানে হচ্ছে যে মডার্নিটির জায়গাটা চেঞ্জ হবে না, মডার্নিটির ফিচার গুলো চেঞ্জ হবে না, ফিচার গুলো থাকবে, ফিচার গুলোর মধ্যেই চেঞ্জটা থাকবে। হ্যাঁ, এবং সেটা হলো তোমার রেশনালাইজেশন, এর মধ্যে রেশনালাইজেশন থাকবে। হ্যাঁ, তোমার এটাকে বলে তোমার কনসিয়াসনেস থাকবে, রিফ্লেক্সিভ মনিটরিং থাকবে, হ্যাঁ, ইনস্টিটিউশনাল রিফরমেশন থাকবে, কিন্তু সবকিছুই থাকবে মডার্নিটির ভেতরে, মডার্নিটির কাঠামোর মধ্যে, মডার্নিটির বৈশিষ্ট্যগুলোকে অক্ষুণ্ণ রেখে। এই কারণে এটাকে বলছে তোমার ডিসকন্টিনিউটি। এবার বুঝতে পারছো? যেমন ধরো কার্ল মার্কস যেভাবে বলছে যে ক্যাপিটালিজম চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, তোমার সোশ্যালিজম হয়ে যাবে, কিন্তু তোমার অ্যান্থনি গিডেন্স কি বলছে যে ক্যাপিটালিজমের জায়গা থেকে পরে আর চেঞ্জ হয়ে সোশ্যালিজম আসবে না, মানে মোড অফ প্রোডাকশন চেঞ্জ হবে না, কিন্তু মোড অফ প্রোডাকশন এক্সপ্যান্ডেড হচ্ছে। মানে ক্যাপিটালিজম, যেমন কার্ল মার্কস বলছে ক্যাপিটালিজম থেকে সোশ্যালিজম আসবে, গিডেন্স বলছে ক্যাপিটালিজম এক্সপ্যান্ডেড হয়ে এখন কি হচ্ছে গ্লোবাল ক্যাপিটালিস্ট অর্ডার তৈরি করছে, গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেম তৈরি করছে। মিলিটারি অর্ডার যেমন এটা প্রি মডার্ন পয়েন্ট, কিন্তু মিলিটারি অর্ডারটা এখন মডার্নিটির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আকার এমন ভাবে ধারণ করেছে একটা গ্লোবাল মিলিটারি অর্ডার তৈরি করে। হ্যাঁ, এই জায়গাগুলোর চেঞ্জ হবে না, কিন্তু আমরা যেমন আমি যদি তোমাকে বাই দ্য ওয়ে আমরা বলতে পারি যে জোসেফ স্টিগলিজের তোমরা আইডিয়াটা জানো কিনা? জোসেফ স্টিগলিজের থিওরি তোমরা তো পড়ার কথা, জানি না পড়ছো কিনা। জোসেফ স্টিগলিজ বলছেন যে তিনি কিন্তু তার গ্লোবালাইজেশন এন্ড ডিসকন্টেন্টস বইতে উল্লেখ করেছেন যে গ্লোবালাইজেশনটা হচ্ছে বেসিক্যালি, ইকোনমিক গ্লোবালাইজেশন হচ্ছে আইএমএফ এর মধ্যে দিয়ে। আইএমএফ কি করছে, সব দেশগুলোকে ডিপেন্ডেন্ট করে রেখেছে, হ্যাঁ, পেরিফেরিয়াল দেশ বা ডেভেলপিং স্টেট গুলোকে ডিপেন্ডেন্ট করে রেখেছে লোন সিস্টেমের মধ্যে দিয়ে। এখন এখানে যেটা করেছে সেটা হলো যে সে তার লেখায় দেখানো হয়েছে যে আইএমএফ অনেক ভুল কাজ করেছে। হ্যাঁ, সে যেসব দেশগুলোকে লোন দিচ্ছে তারা উন্নত হয় নাই। লাস্টে কি বলেছে যে আইএমএফ সে উচ্ছেদ চায় নাই, লাস্টে বলছে যে আইএমএফ এর কিছু রিফরমেশন দরকার, এমন ভাবে রিফরমেশন করতে হবে যাতে করে আইএমএফ আরো ভালো রোল প্লে করতে পারে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এর মানে কি, আইএমএফ কে ক্রিটিসাইজ করছে মানে এই নয় যে সে আইএমএফ এর উচ্ছেদ চেয়েছে, এর মানেটা কি, দ্যাট ইজ ডিসকন্টিনিউটি। ঠিক আছে, তো এর মানেটা হচ্ছে যে ওই কাঠামোটাকে রেখেই ভেতরগত কিছু পরিবর্তন করা। ঠিক আছে, এটাই হলো ডিসকন্টিনিউটি, এবং এটার মধ্যে একটা কোর পয়েন্ট হলো রিফ্লেক্সিভিটি থাকবে। এবার বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কার কোন প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? স্যার বলো। স্যার বলছি যে কনসাসনেস এর সাথে তো স্যার প্র্যাকটিক্যাল কনসাসনেস, তারপর ডিসকার্সিভ কনসাসনেস, এই বিষয়গুলো দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু স্যার পরবর্তীতে রিফ্লেক্সিভ মনিটরিং অ্যাকশন আর রেশনালাইজেশন মোটিভেশন অ্যাকশনের সাথে এই জিনিসটা যে স্যার কিভাবে রিলেটেড, ওই জিনিসটা যেন একটু ধোঁয়াশা রয়ে গেছে স্যার। কি এখানে? হ্যাঁ স্যার। হ্যাঁ, প্র্যাকটিক্যাল কনসাসনেস আর হলো ডিসকার্সিভ কনসাসনেস। জি, এই দুটোর সাথে স্যার পরবর্তীতে এই যে রিফ্লেক্সিভ মনিটরিং অ্যাকশন, রেশনালাইজেশন অফ অ্যাকশন বা মোটিভেশন অফ অ্যাকশনের যে সম্পর্কটা, ওই জায়গায় স্যার মনে হচ্ছে একটু ধোঁয়াশা রয়ে গেছে। আচ্ছা, থাকবেই। বিষয়টা হলো আমরা আগে বুঝার চেষ্টা করব। আমরা তো বুঝেছি যে প্র্যাকটিক্যাল কনসাসনেস মানে কি আর ডিসকার্সিভ কনসাসনেস মানে কি, এটা তো বুঝেছি, তাই না? জি স্যার। তাহলে প্র্যাকটিক্যাল কনসাসনেস মানেটাই হলো এটাকে বলে তোমার এটাকে বলে যে তোমার ইন্টারপ্রিটেশন থাকতে হবে যে কোনো ঘটনার, যে কোনো কাজের। হ্যাঁ, এটা ইন্টারপ্রিটেশন থাকবে, এবং তুমি তোমার নিজেই এটাকে বলে যে কোনো সিচুয়েশন ফেস করেছো, সেই সিচুয়েশনটা কেন হয়েছে সেটাকে ইন্টারপ্রিট করার ক্ষমতা তোমার আছে। আর হলো ডিসকার্সিভ কনসাসনেসটা হলো তুমি যে কাজটা করো সেটাকে রেশনালাইজ করো।
যে হ্যাঁ আমি এই কাজ এই যুক্তিতে করেছি, ঠিক আছে। আরেকটা হলো মানুষের যে কোনো ঘটনাকে ইন্টারপ্রিট করার মধ্য দিয়ে তুমি সেই কাজ পরবর্তী করবে কি করবে না সে ব্যাপারে ডিসিশন নিতে পারো। এর মানে প্র্যাকটিক্যাল কনসাসনেস কি করতে পারে? প্র্যাকটিক্যাল কনসাসনেসটা হলো তোমার কাজে ডিসিশন মেকিং এ তোমার কি করতে পারে, ডিসিশন মেকিং এর মধ্যে একটা বিশাল আকার হেল্প করতে পারে। সেটা হলো মোর রিফ্লেক্সিভ। হ্যাঁ, তাহলে প্র্যাকটিক্যাল কনসাসনেস ইজ মোর রিফ্লেক্সিভ অ্যাজ দ্যার ইজ ইন্টারপ্রিটেশন প্রসিডিউর। হ্যাঁ, কিন্তু ডিসকাসিভ কনসাসনেস হলো তুমি যে কাজ করছো সেটাকে তুমি রেশনালাইজ করছো, ঠিক আছে। তো এই দুটোর সমন্বয়ে আমরা যেটা করতে পারি রিফ্লেক্সিভ মনিটরিং অফ অ্যাকশন। হ্যাঁ, আমরা কাজটাকে একটা প্রতিষ্ঠানের কাজকে আমরা মনিটর করতে পারি। হ্যাঁ, করতে পারি যেমন ধরো আমি আমার কাজকে যখন আমি অথরিটি, আমি যখন বলি যে আমার কাজের মধ্যে একটা রেশনালিটি আছে, তখন আমি অন্যের কাজকে মনিটর করি। হ্যাঁ, আমার রেশনালিটি দিয়ে, আমার কাজের রেশনালিটি দিয়ে আমি অন্যের কাজকে মনিটর করি, অর্থাৎ অর্গানাইজেশন কাজগুলোকে মনিটর করি। আবার অর্গানাইজেশন কাজগুলোকে আমি ইভ্যালুয়েট করি, যেই কাজগুলো হয়েছে যেই কাজগুলো হয়েছে, হ্যাঁ, এগুলোকে আমরা ইভ্যালুয়েট করি। ইভ্যালুয়েট করার মধ্য দিয়ে কি করতে পারি আমরা, তোমার ডিসিশন মেকিং এর মধ্যে আমরা ডিসিশন মেকিং করতে গিয়ে আমরা প্রিভিয়াস যে পলিসিকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এবং এটাকে আমরা তখন বলি রিফ্লেক্সিভ মনিটরিং। এর মানে মনিটরিং অলওয়েজ রিফ্লেক্সিভ। এর মানে মনিটরিংটা আসবেই তোমার ইন্টারপ্রিটেশন থেকে। হ্যাঁ, এবং তুমি যখন ইন্টারপ্রিট করছো, হ্যাঁ, সেই তোমার ইন্টারপ্রিটেশনটাকেও তুমি জাস্টিফাই করছো, তোমার যে তুমি বললাম যে আমার ইন্টারপ্রিটেশন রাইট, দ্যাট ইজ ডিসকার্সিভ কনসাসনেস, ঠিক আছে। এর মানে হলো কেন রাইট, তখন তুমি একটা যুক্তি দিচ্ছ। এর মানে দ্যার ইজ কানেকশন বিটুইন প্র্যাকটিক্যাল কনসাসনেস এন্ড ডিসকার্সিভ কনসাসনেস দ্যাট ক্যান ক্রিয়েট তোমার জেনারেট রিফ্লেক্সিভ মনিটরিং অফ অ্যাকশন, ঠিক আছে। এটা হলো তোমার বেসিক তোমার পয়েন্ট, এটাকে বলে রেশনালাইজেশন অফ কনসাসনেস। আর কোনো প্রশ্ন আছে, মানে বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। আর কোনো প্রশ্ন? আচ্ছা, তোমাদের আমি একটা প্রশ্ন করি, সেটা হলো স্ট্রাকচারেশন থিওরি থেকে। সেটা হলো স্ট্রাকচারেশন থিওরির মধ্যে দুটো বিষয় আছে, একটা হলো ডুয়ালিটি, একটা হলো ডায়ালেকটিক্স। এটাকে কেউ বলতে পারবে উদাহরণ দিয়ে যে স্ট্রাকচারেশন থিওরির মধ্যে যে ডুয়ালিটি এবং ডায়ালেকটিক্স, হ্যাঁ, বিটুইন এজেন্সি এন্ড স্ট্রাকচার, এটা কেউ সেপারেট করে বলতে পারবে যে ডুয়ালিটি মানে কি বোঝায় আর ডায়ালেকটিক্স মানে কি বোঝায়? স্যার, এজেন্সি আর স্ট্রাকচারের ভেতরে স্যার যে ডায়ালেকটিক বিষয়টা বা দ্বান্দ্বিক সম্পর্ক, আর স্যার ডুয়ালিটি, তাদের ভেতরে রিলেশন। স্যার আপনি বলেছেন যে যেমন কার্ল মার্কস বলেছিলেন যে তার মুড অফ প্রোডাকশনের প্রাথমিক পর্যায়ে গিয়ে এজেন্সি আর স্ট্রাকচার দুজন মানে পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু আলটিমেটলি যখন মানে পরবর্তী সময়ে দেখা যায় যে যখন রিভলিউশনটা আসে, যখন তারা একজন একজনের এগেনস্টে দাঁড় হয়ে যায়, একটা ক্লাস আরেকটা ক্লাসের এগেনস্টে দাঁড় হয়ে যায়। কিন্তু এখানেও আবার কিছুটা থাকে, কারণ একজন ব্যক্তি ইন্ডিভিজুয়াল বা এজেন্সি কখনো একটা ক্লাসের এগেনস্টে দাঁড়াতে পারে না, সেক্ষেত্রে আবার মানে পুরো ক্লাসটাকে দাঁড়াতে হয়। সো এজেন্সির ভেতরে বা ক্লাসের নির্দিষ্ট একটা ক্লাসের ভেতরে এজেন্সিরা সবাই অ্যাকিউমুলেট হয়ে আরেকটা ক্লাসের এগেনস্টে দাঁড় হয়। আবার স্যার বলেছিলেন যে ট্যালকট পারসনস যেভাবে বলেছেন, যে ট্যালকট পারসন বলেছেন এজেন্সি এবং স্ট্রাকচার সবসময় একজন আরেকজনকে আকর্ষণ করবে এবং সেভাবেই তারা কাজ করবে। কিন্তু ফ্রয়েড আবার এর এগেনস্টে বলেছেন যে না, ইন্ডিভিজুয়াল বা এজেন্সি কখনো স্ট্রাকচারকে মেনে নিতে চায় না, এই জন্য সিভিলাইজেশনের নামে তার উপরে এটাকে চাপিয়ে দেওয়া হয় যে না, তোমাকে এটা মানতে হবে, তুমি মানতে বাধ্য। আবার স্যার ডুরখেইমের ক্ষেত্রে যখন আমরা বলবো, তখন আবার ডুরখেইম যেমন মেকানিক্যাল সলিডারিটিতে যেভাবে বলেছে যে এজেন্সি তার স্ট্রাকচারের ভেতরে এমন ভাবে এমবেডেড হয়েছিল যে সে আসলে এই বিষয়টা সে ইনটেনশনালি বা আনইনটেনশনালি সে এটা পালন করে গেছে, তার এটা সবাই করছে, তাকেও এটা করতে হবে, এরকম একটা সিচুয়েশন ছিল। তো তারা একসাথে ছিল এবং পরস্পরকে আকর্ষণ করতো, কিন্তু পরবর্তীতে
অর্গানিক সলিডারিটিতে যখন মানুষ নলেজ অ্যাকোয়ার করা শুরু করে দিল, তখন আলটিমেটলি এই দুটোর ভেতরে একটা পার্থক্য চলে আসলো, কারণ তার প্রশ্ন করার সুযোগ তৈরি হলো এজেন্সির। আর এই জন্য অর্গানিক সলিডারিটিতে সে আসলে ওই জিনিসটাকে মানতে না, মানে স্ট্রাকচারকে মানতে পারে না, এই জন্য সে সুইসাইড করে। আচ্ছা, আমার স্যার এখানে ডুয়ালিটি বলতে আমি একদম সংক্ষেপে একটা ছোট উদাহরণ দিচ্ছি যে মানে এজেন্সি আর স্ট্রাকচারের ডুয়ালিটি। এজেন্সি অ্যাজ এ ব্যক্তি আমি একজন এজেন্সি, আর স্ট্রাকচারের মধ্যে আমাকে যেতে হলে যেমন একটা পরিবার বা একটা মানে আমি বিয়ে করব, সেখানে তো আমাকে একটা রুলস রেগুলেশনস মেনে ওইটা করতে হচ্ছে, তাই না? একটা ফরম্যাটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আবার এজেন্সি স্ট্রাকচার আর মানে এটা যে কানেক্টেড, যেমন হচ্ছে রুলস রেগুলেশনস এগুলো পরিচালিত করতে হলে এজেন্সি লাগবে, আবার রিসোর্সকে ডিস্ট্রিবিউট করতে হলেও কিন্তু এজেন্সি লাগবে। সো মানে এখানে কিন্তু একটা ইয়ে আসছে যে দুটো একসঙ্গে আমরা বলতে পারি, একটা আরেকটা থেকে আলাদা না। আর দ্বান্দ্বিক যে বিষয়টা হচ্ছে যে যেমন ধরেন আমরা এই যে পিতৃতান্ত্রিক সোসাইটিতে বসবাস করছি, আমরা রুলস রেগুলেশনস মেনে নিচ্ছি, আবার এখানে কিন্তু আমরা মেয়েরা মানে পুরুষতন্ত্রের বিষয়ে অভিযোগ তুলতে পারছে না, মানে অভিযোগ তুললে সেটা কিন্তু আবার একটু অন্যভাবে দেখা যাচ্ছে, এটা কিন্তু আবার একটা দ্বান্দ্বিক বিষয় চলে আসছে যে আমরা রুলস রেগুলেশন মানছি, অনেক সময় কিন্তু সেটা আবার বেশি হয়ে যাচ্ছে, যেমন এই যে সুইসাইডের ক্ষেত্রে। এভাবে বলতে চাচ্ছিলাম স্যার। ঠিক স্যার আছে। স্যার গিডেন্স তো স্যার স্যার আমি একটু বলি। বলেছেন যে স্ট্রাকচারটা আসলে এক্সটার্নাল ফোর্সও নয় বা ইন্টারনাল ফোর্সও নয়, এই দুটোর একটা কম্বিনেশন। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন, তোমরা চিন্তা করো, আমি 1 মিনিট স্যার আমি একটু বলি। শোনো শোনো, তোমরা একটু চিন্তা করো। একটা হলো আমি বলছি ডিপ স্ট্রাকচার এবং সুপার সারফেস স্ট্রাকচার, এই দুটোর মধ্যে পার্থক্য কি? তোমরা একটু চিন্তা করো, আমি 1 মিনিট আসতেছি।
আচ্ছা তোমাদের আমি বলি, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। তোমাদের বলি সেটা হলো ডুয়ালিটি এবং ডায়ালেকটিক্স বিটুইন এজেন্সি এন্ড স্ট্রাকচার। এই জায়গাটা হলো যে এটা মানে এজেন্সির রোলটা কিন্তু রেবেলিয়াস না। হ্যাঁ, রেবেলিয়াস না। রেবেলিয়াস হলো তোমার হইতে পারে যে যে পুরো ক্যাপিটালিজমকে আমরা উচ্ছেদ চাই। হ্যাঁ, এটাকে বলে রেবেলিয়াস বলতে পারি। হ্যাঁ, একটা কাঠামোকেই আমরা উচ্ছেদ করতে চাই, এটা রেবেলিয়াস। কিন্তু এখানে ডুয়ালিটি এবং ডায়ালেক্টিক্স আছে মানেটাই হলো যে কম্প্রোমাইজিং আছে। হ্যাঁ, তো কম্প্রোমাইজিংও আছে, আবার রিফ্লেক্সিভিটিও আছে। রিফ্লেক্সিভিটি মানে হচ্ছে মানুষ তার ক্রিয়েটিভিটি দিয়ে চেঞ্জ আনতে পারে। হ্যাঁ, তো এবং এই চেঞ্জ আনার প্রয়োজন কখন হয়? যখন ডায়ালেকটিক্স হয়। ঠিক আছে, তো ডায়ালেকটিক্সটা হলো যেমন ধরো আমাদের স্টেটের ল গুলো মেনে চলতে হয়, এবং স্টেটের ল এটাকে বলে তোমার অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, সেটা কিন্তু আমাদের মানতে হয় এবং আমরা সেটার সাথে অ্যাডাপ্ট করি। এখন যদি কেউ বলে যে এই তোমার এই কনস্টিটিউশনে মানি না, তখন সেটা কিন্তু তোমার রেবেলিয়াস হয়। যখন বলবে এই কনস্টিটিউশনের কিছু অ্যামেন্ডমেন্ট দরকার, অ্যামেন্ডমেন্ট মানে একটু চেঞ্জ দরকার। হ্যাঁ, অথবা আমরা দেখি যে যে দেখা যায় যে নারী নির্যাতন, হ্যাঁ, এটাকে বলে নারী নির্যাতন যে এটাকে বলে ল করা হয়েছে। তো দেখা যায় সেখানে অ্যামেন্ডমেন্ট হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধের জন্য, যে শাস্তির, যে যারা রেপ করছে তাদের শাস্তির কিছু নীতিমালা আছে। হ্যাঁ, এবং সেই নীতিমালার ক্ষেত্রে আমরা তখন এজেন্সি যেটা করে, এজেন্সি মানে হচ্ছে ইন্টেলেকচুয়ালরা অথবা যারা ভয়েস রেজ করে, হ্যাঁ, মানে অথবা কোনো সংস্থা, তারা কি করে? তারা ভয়েস রেজ করে যে না, এটাকে বলে যেই আইন আছে বা যে ল আছে নারী নির্যাতন প্রতিরোধের, এই লতে কিন্তু তোমার যারা রেপিস্ট তারা কিন্তু পার পেয়ে যায়, এর মধ্যে কতগুলো প্রবলেম আছে। তখন তারা বলছে যে কিছু চেঞ্জ করতে হবে। তখন এই যে ডায়ালেকটিক্স, হ্যাঁ, যে দেখা যায় যে যে এজেন্সি সে স্ট্রাকচারের সাথে, হ্যাঁ, তোমার কি হচ্ছে? একটা ডায়ালেকটিক্স যাচ্ছে। যখন ডায়ালেকটিক্স যাচ্ছে মানে হচ্ছে যে যে রুলের উপর তারা একটা ডায়ালেকটিক্স তৈরি করছে। হ্যাঁ, অথবা তোমার তখন তখন আবার তারা বলছে ডায়ালেকটিক্স এর কারণে, হ্যাঁ, যে এজেন্সি এবং স্ট্রাকচারের মধ্যে যে দ্বন্দ্ব, এই কারণে তখন আবার একটু অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে যে হ্যাঁ, সরাসরি রেপিস্টদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। এর মানেটা হচ্ছে যে সার্বিক কাঠামোকে মেনেই স্ট্রাকচার এবং এজেন্সির মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, এবং এতে অ্যামেন্ডমেন্ট হচ্ছে, এতে রিফরমেশন হচ্ছে, দ্যাট ইজ স্ট্রাকচারেশন। এবং এটার মধ্যে আমরা দেখতে পারি কি ডুয়ালিটি আছে। হ্যাঁ, যে তোমার কখনো ডুয়ালিটি আছে মেনে নিচ্ছে, আবার কখনো একটু চেঞ্জ করার জন্য ডায়ালেকটিক্স হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটাকে আমরা বলতে পারি এটা, এবং প্রত্যেকটা অর্গানাইজেশন আমরা এটা দেখতে পারি। তো তোমাদের একটা প্রশ্ন করেছিলাম, সেটা হলো ডিপ স্ট্রাকচার এবং সারফেস স্ট্রাকচার মধ্যে পার্থক্য কি? তোমরা কি এটা কি বলতে পারবে? স্যার, ডিপ স্ট্রাকচারটা হচ্ছে মূলত আমাদের ইন্টারপ্রিটেটিভ রুলস আর নর্মেটিভ রুলস এর সমন্বয়ে। এখন স্যার আমি যদি উদাহরণ দিয়ে বলি, তাহলে ইন্টারপ্রিটেটিভ রুলস হচ্ছে যেমন আমাদের সমাজে কিছু নর্মস থাকে, যেমন আমি আমার বাবা মায়ের সাথে বেয়াদবি করতে পারবো না, বা কোনো আমার থেকে কতগুলো অন্য ভ্যালুজ কারোর আছে। সাথে, জি, ভ্যালুস। তো এই ভ্যালুস গুলো মেনটেন করে আমি বেয়াদবি করতে পারবো না, কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমাকে শাসন করার জন্য আমার বাবা মা আমাকে মারতে পারে। তো এই যে বিষয়গুলো ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট ভাবে আমরা ইন্টারপ্রিট করে থাকি, যেগুলো ফর্মাল রুলস নয়, সেগুলো হচ্ছে ইন্টারপ্রিটেটিভ রুলস। আর অন্যদিকে নর্মেটিভ রুলসটা হচ্ছে এই ইন্টারপ্রিটেটিভ রুলস গুলোর জেনারেলাইজড ফর্ম। এগুলো নর্মেটিভ রুলস গুলোকে মূলত আমরা ফর্মাল রুলস হিসেবে বলতে পারি।
এখানে দেখা যাচ্ছে যে আমি কোন একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে আমি সেখানে রুলস রেগুলেশন নিয়ম এগুলোকে মানার জন্য আমি বাধ্য। তো এই যে দুটো বিষয় নরমেটিভ রুলস এবং ইন্টারপ্রিটেটিভ রুলস এই দুটো মিলেই মূলত আমার ডিপ স্ট্রাকচারটা তৈরি হয়। আর সারফেস স্ট্রাকচার হচ্ছে স্যার মূলত রিসোর্স। কার্ল মার্কস যদিও রিসোর্সকেই মূলত ডিপ স্ট্রাকচার হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু গিডেন্স বলেছেন যে না, রিসোর্সটা হচ্ছে আমার সারফেস স্ট্রাকচার। আমার ইনস্টিটিউশনে যতগুলা কর্মী আছে, যা মেশিনারি আমি ইউজ করি, এই সবকিছুই হচ্ছে আমার রিসোর্স এবং এরা হচ্ছে আমার সারফেস স্ট্রাকচার। ডিপ স্ট্রাকচার হচ্ছে গিয়ে মূলত আমার যে রুলস গুলো আছে একটা ইনস্টিটিউশনে, সেগুলো হচ্ছে গিডেন্সের মতে যে এটাই হচ্ছে সবচেয়ে জরুরি এবং এটা হচ্ছে ডিপ স্ট্রাকচার। আর সারফেস স্ট্রাকচার হচ্ছে আমার এখানকার এমপ্লয়ি, মেশিনারি, এরা হচ্ছে সারফেস স্ট্রাকচার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটা জাস্ট হলো অনেক সময় তুমি মানে যখন বোঝাবে তখন ওই ঠিক ওই ধরনের শব্দ ব্যবহার না করেও, ফর্মাল শব্দ ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করেও তুমি তোমার ভাষায়ও কিন্তু বলতে পারো। যেমন ধরো একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, একটা whether it will be public university or it will be industry, হ্যাঁ। তো ধরো তুমি ইউনিভার্সিটিতে আছো, তুমি ইউনিভার্সিটিতে যখন তোমাকে কি করতে হয়, ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে হয় কি অনুযায়ী? লেখাপড়া করতে হয় একটা সিলেবাস অনুযায়ী, ঠিক আছে? সিলেবাস মানে একটা ফরম্যাট, হ্যাঁ। সেখানে তোমাকে রুলস রেগুলেশন মেনে চলতে হয়, হ্যাঁ। এবং তোমার একটা রুল আছে যে তুমি পাস করবে যদি তুমি এই তোমার তোমার যদি সিজিপি এত হয় তাহলে তুমি পাস করবে, দ্যাট ইজ দ্য রুল, হ্যাঁ। তারপরে তুমি লেখাপড়া কিভাবে জন্য কি আছে, কারিকুলাম আছে, ফর্মুলা আছে, নিয়ম কানুন আছে, হ্যাঁ। তোমার এটাকে বলে কোড আছে, ঠিক আছে? এর মানেটা হচ্ছে তুমি ওখানে যে তোমাকে সেখানে রুলস নর্মস এগুলোকে মেনটেন করতে হয় ইনস্টিটিউশনের মধ্যে। এবং ভ্যালুজও আছে, যেমন ধরো তুমি তোমার সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিন্তু কাউকে করতে পারবে না, যদি করো সেটা কিন্তু তোমার ছাত্রত্ব বাতিল হয়ে যেতে পারে। এর মানেটা কি? ইউ হ্যাভ টু মেনটেন দ্য রুলস রেগুলেশনস, নর্মস, ভ্যালুজ, হ্যাঁ। এগুলোই কিন্তু একটা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় বিষয়, ঠিক আছে? এখন সুতরাং তুমি অ্যাডমিশন টেস্টে যদি চান্সই না পাও, তুমি সেখানে ভর্তি হতে পারবে না, ঠিক আছে? সুতরাং ইউ মাস্ট হ্যাভ কোয়ালিটি, হ্যাঁ, অ্যাকর্ডিং টু রুলস অ্যান্ড প্রিন্সিপলস। তাহলে রুলস এবং প্রিন্সিপলসই কিন্তু একটা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় বিষয়, ঠিক আছে? রুলস রেগুলেশন প্রিন্সিপলস, তোমার নিয়ম কানুন, হ্যাঁ, তোমার আইন কানুন আমরা এগুলা বলি আর কি ভাষায়, এগুলো হলো ডিপ স্ট্রাকচার। সারফেস স্ট্রাকচার মানে কি? সারফেস স্ট্রাকচার মানেটা হচ্ছে রিসোর্সেস মানে, যেমন এখানে কে থাকতে হবে, এখানে একজন চেয়ারম্যান থাকতে হবে, এখানে একজন ডিন থাকতে হবে, এখানে তোমার ভিসি মহোদয় থাকতে হবে, হ্যাঁ। তেমন তাদের একটা এডুকেশনাল কোয়ালিটি থাকতে হবে। কিন্তু তাদের এই যে রিসোর্স গুলো, এবং সেখানে আবার তোমার ইকোনমিক রিসোর্স আছে, ম্যাটেরিয়াল রিসোর্স আছে এবং এডুকেশনাল রিসোর্স আছে। এই রিসোর্স গুলোকে ওখানে ইউটিলাইজ করা হচ্ছে অ্যাবাইডিং বাই তোমার কোডেড রুলস এন্ড রেগুলেশনস, ঠিক আছে? এই কারণে রিসোর্স গুলো যেমন তোমাদের শিক্ষক রিসোর্স, এটা তোমাদের টিচার একজন রিসোর্স, কিন্তু টিচার রিক্রুটমেন্টও কিন্তু রুলস এবং রেগুলেশনের মধ্যে দিয়েই হচ্ছে। এর মানেটা হচ্ছে এটা হলো সারফেস স্ট্রাকচার দ্যাট ইজ মোর ভিজিবল, হ্যাঁ, যে রিসোর্স, এবং রিসোর্স ইজ মোর ভিজিবল, বাট রুলস এন্ড রেগুলেশনস ইজ নট ভিজিবল, বাট it has those have more power to regulate or to organize the system or to regulate the organization. Yes, that is the deep structure and তোমার সারফেস স্ট্রাকচার। কথাটা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর কোন তোমাদের মধ্যে আর কোন প্রশ্ন আছে? না স্যার। তোমরা কি এই যে এটাকে কি বলে ডিসএমবেডিং মেকানিজমটা কি বুঝো? এটা ডিসএমবেডিং মেকানিজম। জি স্যার। জি স্যার।
আচ্ছা স্যার তোমাদের ডিসেম্বরিং মেকানিজমটা তো বুঝো, ডিসেম্বরিং মেকানিজম মানে কি? স্যার এটা হচ্ছে বেসিক্যালি স্যার যে মানে আমি যদি আমি কৃষকের মেয়ে, তো আমি দেখা যাচ্ছে যে আমার বিভিন্ন টেকনোলজির উন্নয়নের কারণে হোক বা আমি আমার নলেজের কারণে হোক, যেভাবে হোক আমি আসলে ওই জমি থেকে সরে যাচ্ছি, আমার লোকালিটি থেকে আমি দূরে সরে যাচ্ছি। নেইবারিং যে সিস্টেমটা হয়তো গ্রামে চালু আছে, সেই জিনিসটা হয়তো ওই শহরে নেই। আমরা জানি না আমাদের নেইবরকে। তো স্যার এই যে বিষয়গুলো, এভাবে স্যার আসলে আমরা ডিসএমবেডেড হয়ে যাচ্ছি। আমাদের মানে ফিজিক্যালি আমি আমার ফ্যামিলিতে আছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমি আমার মোবাইলে ফেসবুকের মাধ্যমে চ্যাটিং করতেছি অন্য কোথাও। তার মানে ফিজিক্যালি প্রেজেন্স থাকা সত্ত্বেও মেন্টালি আমি অন্য জায়গায়। তো এভাবে স্যার আসলে আমরা ডিসএমবেডেড হয়ে যাচ্ছি আমাদের লোকালিটি বা আমাদের চেঞ্জ হয়ে সিচুয়েশন যাচ্ছে। থেকে। হ্যাঁ, আর কেউ কিছু বলবে? স্যার এই যে ডিসএমবেডেড বলতে এখানে বলছে যে রিলেশনশিপটা অনেক চেঞ্জ হয়ে গেছে, ওটা ভঙ্গুর হয়ে গেছে। আমি হচ্ছে যেই জায়গায় ছিলাম সেই জায়গা থেকে অন্য জায়গায় চলে আসছি, আমি এক্সপার্টাইজ হচ্ছি, এই জিনিসটা বুঝছিলাম। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে, তোমাদের ক্লাস এ পর্যন্ত এবং গিডেন্সের ক্লাস আমরা এ পর্যন্তই নিলাম। নেক্সট আমরা আরেকটা থিওরির উপর আমরা যাব। হ্যাঁ, এবং এটাকে বলে নেক্সট মানডে, তাই না? জি স্যার। হ্যাঁ, নেক্সট মানডেতে আমরা যাব এবং সেখানে আমরা উলিজ বেক, বাউম্যান সেই থিওরি গুলোর দিকে যাব। তো তো ঠিক আছে, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। স্যার ঠিক আছে।